আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। ভোট গ্রহণের আর মাত্র একদিন বাকি। এমন পরিস্থিতিতে জয় পরাজয় নিয়ে উৎকণ্ঠা দল ও প্রার্থীদের, তবে তাদের থেকে বেশি উৎকণ্ঠা নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো হিসেব নিকেশ আর আলামত বিশ্লেষণের চেষ্টা করছে কোথায় কোন আসনে বেশি মাত্রায় সহিংসতা হতে পারে। ইতিমধ্যে সরকারি একটি গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্টে বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে অন্তত 84টিতে সহিংসতা হতে পারে। সংস্থাটির আশঙ্কা, এসব আসনের বেশিরভাগই সহিংসতা এমন মাত্রায় পৌঁছাতে পারে যে এসব আসনের ভোট গ্রহণ ও ফলাফল স্থগিত হয়ে যেতে পারে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের 36টি আসনে ব্যাপক সহিংসতার জন্য ভোট গ্রহণ কিংবা ফলাফল স্থগিত করতে হতে পারে। গণমাধ্যমের রিপোর্ট বলছে, একদিকে থানা থেকে লুট হওয়া অস্ত্র, অন্যদিকে 352 জন শুটার পুলিশের নাগালের বাইরে থেকে যাওয়ায় নির্বাচনী সহিংসতার চিত্র অকল্পনীয় হতে পারে। আরেকটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, সীমান্তবর্তী ও দুর্গম এলাকার আসনগুলোতে জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা রয়ে গেছে। বিশেষ করে সিলেট, উত্তরবঙ্গ এবং কক্সবাজার সীমান্তবর্তী এলাকার আসনগুলোতে জঙ্গি তৎপরতার শঙ্কা বেশি করছে গোয়েন্দারা। মজার ব্যাপার হলো, গোয়েন্দাদের এই দুটি রিপোর্টে যেসব আশঙ্কার কথা বলা হয়েছে, হঠাৎ সাংবাদিকদের তেমন ইঙ্গিত দিলেন বাংলাদেশ পুলিশের আইজি। 10 ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের এই সর্বোচ্চ কর্তা ব্যক্তি সতর্ক করে বলেছেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আবার হুঁশিয়ারও করেছেন, নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি। গোয়েন্দা সূত্রগুলো বলছে, যদি এত ব্যাপক সংখ্যক আসনে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা স্থগিত হয়ে যায়, তাহলে লম্বা সময়ের জন্য ঝুলে যাবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সবকিছু ঠিকঠাক থাকলে আর মাত্র একদিন পরেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীরা তাদের প্রচারণা শেষ করেছে। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। 300 আসনের তফসিল ঘোষণা হলেও জামাত ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে 299 আসনে সংসদ নির্বাচন ও গণভোট হবে। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জোট সুষ্ঠু ভোট হবে কি না তা নিয়ে আশঙ্কা করছে। নিজ নিজ দলের কর্মী সমর্থকদের ভোট কেন্দ্র পাহারা দিতে বলেছে। নির্বাচন কমিশন দাবি করছে, তাদের সব প্রস্তুতি প্রায় শেষ, তবে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের মধ্যে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা আছে। এরই মধ্যে পুলিশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর শঙ্কার কথা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে অন্তত 84টিতে বড় ধরনের সহিংসতা হতে পারে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, 3রা ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে এসব আসনকে সংঘাতময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। একাধিক শক্তিশালী প্রার্থীর অবস্থান, দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের সক্রিয়তা এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণের জটিলতায় এমন অবস্থার কারণ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব আসনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 18টি করে 36টি আসনে ভয়াবহ পরিস্থিতি দেখা যেতে পারে। এছাড়া রংপুর বিভাগের 12টি, খুলনা বিভাগের 8টি, বরিশাল বিভাগের 7টি, ময়মনসিংহ বিভাগের 7টি, রাজশাহী বিভাগের 10টি আসন নিয়ে আশঙ্কার কথা প্রতিবেদনটিতে জানানো হয়েছে। সবচেয়ে কম আশঙ্কা সিলেট বিভাগের আসনগুলো নিয়ে। এই বিভাগে মাত্র 4টি আসনে বড় ধরনের গোলযোগের আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী ঢাকা বিভাগের 18টি আসনে ভোটের লড়াই তীব্র হতে পারে। এসব আসনের মধ্যে রয়েছে ঢাকা 8, 11, 12, 13, 14 ও 15, টাঙ্গাইল 3, 4, 5 ও 8, গোপালগঞ্জ 2 ও 3, মাদারীপুর 1 ও 2, কিশোরগঞ্জ 5, মানিকগঞ্জ 1, মুন্সিগঞ্জ 3 এবং ফরিদপুর 1। এর মধ্যে ঢাকা 8, ঢাকা 11 এবং ঢাকা 15 আসন নিয়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার মূল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি।
ঢাকা 11 আসনে লড়ছেন বিএনপির MA কাইয়ুম ও এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ 11 দলীয় জোটের প্রার্থী। ঢাকা 15 আসনে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। ঢাকা বিভাগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অন্য আসনগুলোতেও জুলাই আন্দোলনের শীর্ষ নেতারা, জোটের শরিক দলের প্রার্থী, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন। কোথাও কোথাও দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ্য রূপ নিয়েছে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে চট্টগ্রাম বিভাগের 18টি আসনে ব্যাপক সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কার কথা জানানো হয়েছে। এসব আসনের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 5, কুমিল্লা 2, 4, 7 ও 11, নোয়াখালী 2, 5 ও 6, লক্ষ্মীপুর 2 ও 3, চট্টগ্রাম 3, 10 ও 11, কক্সবাজার 2 ও 4, চাঁদপুর 4 এবং রাঙামাটি। এসব আসনে বিএনপি ও জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শক্তিশালী প্রার্থীর পাশাপাশি কোথাও কোথাও স্থানীয়ভাবে প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক রাজনৈতিক শক্তির সক্রিয়তা, দলীয় অভ্যন্তরীণ বিরোধ এবং স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর অবস্থানের কারণে এসব আসনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিবেদনে রংপুর বিভাগের 12টি আসনকে চিহ্নিত করা হয়েছে যেগুলোতে সহিংসতা হতে পারে। এগুলো হলো পঞ্চগড় 1 ও 2, দিনাজপুর 1, 2, 4, 5 ও 6, গাইবান্ধা 4 ও 5, কুড়িগ্রাম 4, নীলফামারী 2 এবং ঠাকুরগাঁও 2, রাজশাহী বিভাগের নওগাঁ 2, 3, 4, পাবনা 1, 3, 4 ও 5, রাজশাহী 4 ও 5 এবং সিরাজগঞ্জ 5 আসনেও হানাহানি হতে পারে। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা 1, ঝিনাইদহ 3, যশোর 1, নড়াইল 2, বাগেরহাট 4, খুলনা 5 ও 6 এবং সাতক্ষীরা 1 আসন, বরিশাল বিভাগের বরগুনা 1 ও 2, পটুয়াখালী 2, 3, 4, ভোলা 1 এবং বরিশাল 5 আসন, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ 1, 5, 6, 8 ও 10, নেত্রকোনা 3 ও শেরপুর 3 আসন এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ 1, 4 এবং মৌলভীবাজার 2 ও 4 আসনের পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু আসন এবং সীমান্তবর্তী কয়েকটি জেলায় জামাতের সাংগঠনিক অবস্থান তুলনামূলকভাবে শক্ত। ফলে এসব এলাকায় সংঘাত মোটামুটিভাবে অনিবার্য হয়ে পড়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের সীমান্তবর্তী আসনগুলোতে সহিংসতায় রোহিঙ্গারা জড়িত হলে পরিস্থিতি অনেক ভয়াবহ রূপ নিতে পারে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। মিয়ানমার থেকে গত 18 মাসে পালিয়ে আসা প্রায় 1.5 লাখ রোহিঙ্গা ক্যাম্পগুলোর বাইরে আছে। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পের বাইরে থাকা 1,500 রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। কিন্তু 1.5 লাখ রোহিঙ্গাকে গ্রেপ্তার ও তাদের নিয়ন্ত্রণ করা এক কথায় অসম্ভব। এমন পরিস্থিতিতে বৃহত্তর চট্টগ্রামের আসনগুলোতে রোহিঙ্গাদের ব্যবহার করা হলে পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, রোহিঙ্গার সশস্ত্র গ্রুপগুলোর কাছে অবৈধ অস্ত্র আছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে, তারপরও এসব অবৈধ অস্ত্র ভোটের মাঠে ব্যবহার হলে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, দুটি গোয়েন্দা সংস্থা সম্প্রতি সারা দেশের 3,000 অবৈধ অস্ত্রধারী ও অপরাধীর তালিকা করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে। তাদের মধ্যে 124 জন জঙ্গি এবং 352 জন শুটার রয়েছে। পুলিশ সদর দপ্তর ভোটের আগে গোয়েন্দা সংস্থাগুলোর করা তালিকাভুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় নিতে 64 জেলার পুলিশ সুপার ও 8টি মহানগর পুলিশের কমিশনারকে নির্দেশনা দিয়েছে। তবে এদের বেশিরভাগই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আরেকটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ভয় এখন জেল পলাতক ও গ্রেপ্তার এড়িয়ে থাকা জঙ্গিরা। দৈনিক প্রথম আলোর খবরে একাধিক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ভোট কেন্দ্রের দখল নিতে তারা নাশকতা করতে পারে। 1 ফেব্রুয়ারি সন্ধ্যায় শেরেবাংলানগর থানার চন্দ্রিমা উদ্যানের লেকের পাশে অভিযান চালিয়ে জেএমবি সদস্য আহসান জহির খানকে গ্রেপ্তার করেছিল। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন 2 ফেব্রুয়ারি তার সহযোগী জেএমবি সদস্য বিলায়েত হোসেন এবং 3 ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় তোফাল হোসেনকে। এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো চিন্তা বাড়াচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। তারা ভোটের মাঠে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না, সেটি প্রকাশ্যে বলেছেন পুলিশের আইজি বাহারুল আলম। 10 ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থীদের প্রচারের সময় জঙ্গি হামলার আশঙ্কা ছিল। এখনো সেই শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। নির্বাচনের জঙ্গি হামলার কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, পুলিশের প্রধান আশঙ্কা ছিল প্রচার বা ক্যাম্পেইনের সময় যারা ইলেকশন বিরোধী তারা মনে করে ওদের ভাষায় তথাকথিত ওয়েস্টার্ন ডেমোক্রেসি তাদের মতবাদের সাথে মেলে না।
তারা ধর্মভিত্তিক মনোনয়ন চায়। আইজিপি বলেছেন, ওই গ্রুপটার এক পরিকল্পনা ছিল বিশেষ করে নির্বাচনী প্রচার অভিযানের সময় বোমা হামলার। নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলার বিষয়ে এই সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ৮০ থেকে ৯০% কেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, দুর্গম এলাকা, প্রার্থীদের অবস্থান, ভোটারদের মনোভাব, আধিপত্য এবং এসব বিষয় সব বিভিন্ন বিষয় মাথায় রেখে এবার ৮,৭৭০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মাঝারি ঝুঁকিতে রয়েছে ১৬,০০০ কেন্দ্র। গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ৮৪টি আসনে ব্যাপক সংঘর্ষ হতে পারে এমন শঙ্কার কথা ইতিমধ্যে সরকার, সংশ্লিষ্ট বাহিনী ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। ভোটার, প্রার্থী ও সমর্থকদের উপর হামলাই নয়, ভোট কেন্দ্র দখল এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটার আশঙ্কা করা হয়েছে গোয়েন্দাদের প্রতিবেদনে। এমন পরিস্থিতি তৈরি হলে কি করা হতে পারে সে ইঙ্গিত দিয়ে রেখেছেন পুলিশের আইজি। তিনি বলেছেন, নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি। গোয়েন্দা সূত্রগুলো বলছে, 50টির বেশি আসনে ভোট গ্রহণ স্থগিত হলে নির্বাচনী ফলাফল ও গেজেট প্রকাশ লম্বা সময়ের জন্য ঝুলে যাওয়ার আশঙ্কা আছে। কারণ নির্বাচনের কয়েকদিন পরই রমজান, তারপর এসএসসি পরীক্ষা। রমজানে এতগুলো আসনে পুনরায় ভোট গ্রহণ করা অসম্ভব। এমন পরিস্থিতি হলে নতুন এক সংকট দেখা দিতে পারে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। নোবেল শান্তি পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের এক সময়কার প্রতাপশালী সদস্য ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টা থেকেই সরাসরি দিয়েছেন মবের উস্কানি। ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার আগে পরে জানিয়েছিলেন প্রকাশ্য সমর্থন। এমনকি এখন থেকে প্রায় ৭ মাস আগে দেশবাসীকে স্বাগত জানান প্রস্তর যুগে। সরকার অন্য উপদেষ্টাদের অনেকেও আইন কানুনের তোয়াক্কা না করে যা ইচ্ছা তাই করার স্বাধীনতাকে খোলাখুলি সমর্থন জানিয়ে আসেন। তবে এই স্বাধীনতা শুধু সরকারপন্থীদের জন্য। প্রতিপক্ষ হিসেবে কেউ চিহ্নিত হওয়া মানেই তার বিরুদ্ধে সব কর্মকাণ্ড বৈধ। এর সবশেষ উদাহরণ দেখা গেল স্ত্রী সন্তান হারানোর পরেও বাগেরহাটের ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনায়। যথারীতি দায় এড়াতে স্বরাষ্ট্র উপদেষ্টা হাজির তার কৃষি তত্ত্ব নিয়ে। প্রায় ১.৫ মাস আগেও দেশ যখন অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানির আশঙ্কায় তটস্থ, তখন তিনি ব্যস্ত হয়ে পড়েন পেঁয়াজ আলুর দাম নিয়ে। শুধু পটেটো অনিয়ন তত্ত্বই নয়, বিপাকে পড়লে রাতারাতি সত্যের অপলাপ করতেও ছাড়েন না সরকারের কর্তা ব্যক্তিরা, যারা মানুষকে হরদম কেজির দরে দেখাচ্ছেন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের স্বপ্ন। এমন কৌশলের মাঝে সারা দেশে ১.৫ বছরে কায়েম হয়েছে মপতন্ত্র। নতুন বাংলাদেশের ঠিকানা হয়েছে আসিফের সেই প্রস্তর যুগে। প্রতিদিন মানুষ মরছে, নদীতে ভাসছে লাশ, আর নীরর বাঁশি বাজিয়ে চলছেন সরকারের কর্তারা। রিসেট বাটনের মাধ্যমে জন্ম নেয়া এমন এক নতুন বাংলাদেশ, যেখানে কবি ইমতিয়াজ মাহমুদের ভাষায় মৃত শিশু দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সন্তানের মৃত্যু এবং তারপরের ঘটনার প্রবাহ নিয়ে স্তম্ভিত সারা দেশ। সাজানো মামলায় সাদ্দামকে মাসের পর মাস শুধু কারাগারেই রাখা হয়নি, স্ত্রী সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না দেওয়ার মতো বর্বরতা তৈরি করেছে বিস্ময় ও ক্ষোভ। ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। একে একে ১১টি মামলার আসামি করা হয়। বর্তমানে আছেন যশোর কারাগারে। কারাগারে যাওয়ার ২ মাস পর তার স্ত্রী স্বর্ণালী একটি ছেলে সন্তানের জন্ম দেন। স্বজনদের অভিযোগ, সাদ্দামকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে স্বর্ণালী চেষ্টা করছিলেন। ব্যর্থ হয়ে এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। এই হতাশা থেকেই ২৩ জানুয়ারি নবজাতককে বালতির পানিতে ডুবিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বর্ণালী। এরপরের ঘটনা আরও মর্মান্তিক। স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পাননি সাদ্দাম। স্বজনেরা বাগেরহাটের ডিসি, পুলিশ সুপারের কাছে ছোটাছুটি করেও ফল পাননি। তাদের হাইকোর্ট দেখিয়ে দেয় কর্তৃপক্ষ। বলা হয়, সাদ্দামকে বাগেরহাট থেকে যশোর কারাগারে পাঠিয়ে দেয় বাগেরহাট প্রশাসনের কিছুই করণীয় নেই। এরপর অ্যাম্বুলেন্সের লাশ নিয়ে স্বজনেরা ছোটেন যশোরে। সেখানকার কারাগারে স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখতে মাত্র 5 মিনিট সময় দেয় কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় মর্মান্তিক মৃত্যুর ছবি এবং যশোর কারাগারের সামনে স্বজনদের আহাজারি নাড়া দিয়েছে সারা দেশকে।
কিছুদিন আগে কারাগার থেকে সাদ্দামের লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় নবজাতক সন্তানকে কোলে না নিতে পারার আক্ষেপ করছেন এই ছাত্রলীগ নেতা। তার ভাই জানান, আদালতে কয়েকবার মামলার হাজিরার সময় নবজাতক সন্তানকে কোলে নেওয়ার আবেদন করেছিলেন সাদ্দাম। তবে আদালতের বিচারকও সেই আবেদনে সাড়া দেননি। প্রশ্ন উঠেছে, নতুন দেশের কথা বলে কি চরম হৃদয়হীন এক বাংলাদেশের জন্ম দেওয়া হয়েছে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে নিন্দা ও ক্ষোভের ঝড়। তবে বরাবরের মতোই ন্যাক্কারজনক ভূমিকায় নেমেছেন সরকারের কর্তা ব্যক্তিরা, আর তাদের সমর্থক গোষ্ঠীর কণ্ঠে দেখা যাচ্ছে বর্বরতার সাফাই। ঘটনা আড়াল করতে কর্তৃপক্ষের কৌশলী ভূমিকাও দেখা যাচ্ছে। দর্শক, আলোচিত ঘটনাটি ঘটার কয়েকদিন আগে পর্যন্ত বাগেরহাট কারাগারে বন্দী ছিলেন সাদ্দাম। সম্প্রতি তাকে পাঠানো হয় যশোর কারাগারে। স্ত্রী সন্তানের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই বাগেরহাট জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে যান স্বজনেরা। তবে সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়। এখন তীব্র সমালোচনার ঝড়ের মুখে কৌশলী প্যাচ কষছে সরকার। বাগেরহাটে আবেদনের বিষয়টি ধামাচাপা দিয়ে দাবি করা হচ্ছে, স্বজনেরা যশোর কারা কর্তৃপক্ষের কাছে প্যারোলের কোনো আবেদনই করেনি, অর্থাৎ তারা হাজির করেছে আইনের হাইকোর্ট। বাগেরহাটের ডিসি এসপির পক্ষ থেকে প্যারোলে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত জানার তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টাও দেখা গেছে। এমনকি তারা সত্যনিষ্ঠ খবর প্রচার করার পরামর্শ দিচ্ছে মিডিয়াকে। বাগেরহাট জেলা প্রশাসকের কাছে প্যারোলের মুক্তির জন্য স্বজনদের আবেদনের অনুলিপি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সাদ্দামের ভাই শহীদুল ইসলাম জানান, 23শে জানুয়ারি তাদের মামা হেমায়েতুদ্দিন বাগেরহাটের ডিসি অফিসে ছুটে যান। ছুটির দিনের কারণে ডিসি তার কার্যালয়ে ছিলেন না। এরপর তারা ডিসির বাংলোতে সাদ্দামকে প্যারোলে মুক্তির আবেদনপত্রটি দেন। পরে তাদের জানানো হয়, সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব নয়। অভিযোগ উঠেছে, জেলা পুলিশ সুপারের মতামতের ভিত্তিতেই নাকচ করা হয় প্যারোল। এসপির দাবি ছিল, গোয়েন্দা তথ্যের কারণে এভাবে মুক্তি দেওয়া সম্ভব নয়। অথচ সমালোচনার মুখে এই বিষয়গুলো স্রেফ চেপে যাচ্ছে কর্তৃপক্ষ। বরং তারা যশোর জেলা প্রশাসনের কাছে আবেদন না করার প্রসঙ্গ এনে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। যশোর জেলা প্রশাসকের মিডিয়া সেলের সহকারী কমিশনার আশিস কুমার দাসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিও উপহার পেয়েছে জাতি। এতে জানানো হয়, সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে যশোর জেলা ম্যাজিস্ট্রেট অথবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। পরিবারের বক্তব্য বিকৃত করে এই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সময় স্বল্পতার কারণে পারিবারিক সিদ্ধান্তেই প্যারোলে মুক্তির আবেদন না করে জেল গেটে লাশ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কারাগারের ভিতরে স্ত্রীর সন্তানকে শেষবারের মতো দেখার সময়ও সাদ্দামকে হেনস্থার অভিযোগ তুলেছেন স্বজনেরা। তবে যশোর জেলা প্রশাসকের বিজ্ঞপ্তি পড়ে মনে হবে, তারা সাদ্দামের জন্য 5 মিনিট সময় বরাদ্দ করে বিশ্ব সেরা মানবিকতার নজির স্থাপন করেছে। এই বিজ্ঞপ্তি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সেই বহুল আলোচিত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে প্রশ্ন এড়াতে এবার তিনি হাজির করেছেন কৃষি তত্ত্ব। তার কথা শুনে মনে হচ্ছিল যেন বিদায় নেওয়ার আগে তিনি বাংলাদেশকে কৃষি কাজের শীর্ষে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। গত 1.5 বছরে সারা দেশে কৃষকদের নাভিশ্বাস তোলা জাহাঙ্গীর আলম কোনোভাবেই সাদ্দাম ইস্যুতে কথা বলতে রাজি হননি। সচিবালয় কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকেরা সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলেন। মুহূর্তে বদলে যায় তার মুখভঙ্গি। বলেন, কৃষির বাইরে অন্য কোনো প্রশ্নের তিনি উত্তর দেবেন না। সাংবাদিকরা বারবার একই প্রশ্ন করেও সুবিধা করতে পারেননি। একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তার দায়বদ্ধতার কথা তুলেছিলেন। জবাবে উপদেষ্টা বলেন, না, তিনি দায়বদ্ধ না। আজকে তিনি কৃষির জন্য ডেকেছেন, কৃষি ছাড়া আর কিছু বলবেন না। তবে এক ফাঁকে দাবি করেন, তিনি ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে জামিন না দেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা দেননি। সরকার শুধু অপরাধীদের জামিন দেওয়ার বিরুদ্ধে। অথচ গত সেপ্টেম্বরে উল্টো কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠে। চট্টগ্রামে 24শে সেপ্টেম্বর তিনি সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যাতে সহজে জামিন না পান সে ব্যাপারে চেষ্টা করছে সরকার। বলেন, আইনের আওতায় আনার পরেও অনেকে জামিন পেয়ে যায়। সরকার চেষ্টা করছে কেউ যেন আর সহজে জামিন না পায়। আরেক আলোচিত উপদেষ্টা আসিফ নজরুল তো সম্প্রতি বিচারকদেরও পরোক্ষ হুমকি দিয়েছেন। ঢাকায় 10ই জানুয়ারি এক অনুষ্ঠানে বলেন, আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের।
প্রধান বিচারপতির দায়িত্ব ছিল তাদের অপসারণ করা। দর্শক, এভাবেই চলছে ইচ্ছে মতো আইন বিচার ব্যবস্থার উপর সরকারের সরাসরি খবরদারি। তবে সমালোচনা তীব্র হলে নেওয়া হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার কৌশল। স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষি তত্ত্ব হাজির করার পর মন্ত্রণালয় থেকে এসেছে সেই যশোর জেলা প্রশাসনের বক্তব্যেরই প্রতিধ্বনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও দাবি করা হয়, সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি। পরিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেলগেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়। মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। দর্শক, খেয়াল করে দেখুন, সরকারের সবগুলো ভাষ্যে যশোর প্রশাসনকে টেনে এনে সাফাই গাওয়া হচ্ছে, এড়িয়ে যাওয়া হচ্ছে বাগেরহাটের ঘটনা। তবে শেষ পর্যন্ত বাগেরহাটের জেলা প্রশাসক স্বীকার করেছেন তারা পেয়েছিলেন সাদ্দামের পরিবারের আবেদন, তবে হাজির করেছেন আইনি মারপ্যাচ। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন আজকের পত্রিকাকে বলেন, প্যারোলের একটি আবেদন নিয়ে এসেছিল, তাদের বুঝিয়ে বলা হয়েছে যেহেতু সে আছে যশোরের কারাগারে, আবেদন করতে হবে যশোরের জেলা প্রশাসক বা জেল সুপারের কাছে। তবে প্যারোলের ক্ষেত্রে মুক্তি পেলে শুধু ওই জেলার মধ্যে তার প্যারোলের হুকুমটা কার্যকর হবে। এখনকার প্রশাসন তাদের বিষয়ে যশোর জেলা কারাগারেও বলে দিয়েছিল, কারা কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছিল যেন সুন্দরভাবে সঠিকভাবে তাদের মৃত স্বজনদের লাশ দেখতে পারে। তবে এই দাবিও প্রত্যাখ্যান করেছে সাদ্দামের পরিবার। ছোট ভাই শহীদুল ইসলাম বলেন, বাগেরহাটের ডিসি নাকি পরিবারকে সবকিছু বুঝিয়ে দেওয়ার দাবি করেছেন, তবে তিনি এ ধরনের কোনো কথাই বলেননি। তিনি এমন পরামর্শ দিলে তারা যশোরে যোগাযোগ করতেন। শেষমেশ তারা নিজেরাই যশোরের জেলারের সঙ্গে যোগাযোগ করেছেন। পরে কারা ফটকে কয়েক মিনিটের জন্য ভাইকে তার সন্তান ও স্ত্রীকে দেখতে দিয়েছে। তিনি আরো বলেন, তাদের তো এসব প্রক্রিয়া বোঝার কথা না, আমলাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণেই এই পরিণতি হয়েছে। এভাবেই এক নজিরবিহীন বর্বরতার দৃশ্যায়ন হলো বাংলাদেশে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ যে প্রস্তর যুগে স্বাগত জানিয়েছিলেন, সেই যুগের সম্ভবত এটাই স্বাভাবিক দৃশ্য। প্রশ্ন হলো, এই প্রস্তর যুগে আরো কি কি অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।